উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী লিখেছেন বদনা শিকদার কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ১০। লাভ ইউ বৌজান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ময়ূর চোখে ঘোর যেন কিছুতেই কাটতে চাইছিল না। সে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আগের মতোই ফাল করে ওজানের দিকে চেয়ে রইল। প্রফেসর ওজান চৌধুরী সবার সামনে হাঁটু করে বসে থাকে এভাবে প্রপোজ করতে পারে, এটা কোনোভাবেই নিজেকে মনকে বিশ্বাস করতে পারছিল না মৌ। কত শত দিন গুনেছে শুধু এই একটা মহেন্দ্রক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টা তার কাছে কোনো একটা অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করে ময়ূর মাথাটা চিমচিম করে উঠল, তার শরীরটা সামান্য হেলে একপাশে পড়ে যেতে নিল। কিন্তু উজান তো সদা সতর্ক। সে তড়িৎ গতিতে নিজের একটা চওড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে নিল মৌয়ের নরম কোমর। এক হাতে উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিভাবে এত নিখুঁতভাবে বোঝে যে এই মুহূর্তে মৌয়ের তাকে সবচেয়ে বেশি দরকার। উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগী দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। এই মেয়েটা সবসময় এমনকি বেখেয়ালিপনা করে, নিজের শরীরকে একটু ব্যালেন্সে রাখা যায় না। তবে পরক্ষণে ময়ূর ফ্যাকাশে মুখটা দেখে ওজান একটু ভেতরের রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে নরম স্বরে শুধালো, কিন্তু ইউ আর ওকে? মৌ আলতো করে সম্মতিসূচক মাথা নাড়ল। ততক্ষণে ওজান এক বুক হালকা করে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা সামান্য ওই ওলট পালট হলেও তার ভেতরে আত্মাটা কেমন যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়। নিজেকে এক পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমে সব কোলাহল চাপিয়ে মৌয়ের কণ্ঠের এক ভীষণ মিষ্টি ও কাঁপা কাঁপা সুর উজানের কানে ভেসে এলো। প্রফেসর সাহেব, আপনি কি সত্যিই ভালোবাসেন আমায়? উজান গম্ভীর দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। মেয়েটার ভীতু আর সংশয়ী মুখচ্ছবি দেখে তার ঠোঁটে কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। হাঁটুকারে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেওয়া হলো, তবু ওই অবাধ্য মেয়েটা মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকা ওজান কোনো দ্বিধা না করে মৌয়ের সেই রিং পরিহিত নরম অনামিকা আঙুলে কনিষ্ঠ আঙুলগুলো দিয়ে নিজের ঠোঁটের কাছে নিয়ে এবং সবার সামনেই শব্দ করে একটা গভীর চুম্বন এঁকে দিল। অতঃপর কিছুটা ফিসফিসিয়ে তীব্র আবেগে আওড়ালো, লাভ ইউ পিচ্ছি, আই রিয়েলি লাভ ইউ। এই উজান চৌধুরী তার জীবনে কেবল আপনাতেই পরিপূর্ণ। আপনাকে সমাহিত অগাধ ভালোবাসে মিসেস চৌধুরী। উজানের এত সব কাণ্ড দেখেও মৌ ভিতরের সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামলে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যে বলছেন তাই না? আমি জানি আপনি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলে আমাকে এখানে আটকানোর জন্য আপনি এই বানিয়ে বানিয়ে মিথ্যা ভালোবাসার নাটক করছেন। এমন কেন করছেন আমার সাথে? আমি আপনার এই করুণা মেশানো ভালোবাসা একদম চাই না। আপনি তো মনে মনে অন্য একজনকে ভালোবাসেন। আমি নিজে দেখেছি আপনি তাকে নিজের ফোনের ওয়ালপেপারে রেখেছেন, তার সাথে রোজ নিভৃতে কথা বলেন, এমনকি তাকে নাকি কিসও করেন। তাহলে আজ আমাকে সবার সামনেই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? মৌয়ের মুখে একটা অদ্ভুত অভিযোগ শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু করে প্রপোজ করার পরেও মেয়েটা তাকে তীব্র সন্দেহ করছে। এই জেদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে তার পুরো পৃথিবী জুড়েই এখন কেবল এই একটা মানুষের রাজত্ব? উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকিয়ে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কিসব আজে বাজে বকছে। ঠিক এই কারণেই আমি সবার সামনে সত্যটা বলতে চাইনি। শাশুড়ি আম্মার এই অবাধ্য মেয়েকে এত বড় একটা সত্য কথা বুক চিরে বলার পরেও সে আমাকে সন্দেহ করছে। মৌ অমনি মুখ ফুলিয়ে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনের সেই? মৌয়ের কথা শেষ হওয়ার আগে উজান পকেট থেকে নিজে ফোনটা বের করে লক খুলে মৌয়ের হাতের মুঠোয় গুঁজে দিল। মৌ থকথক করতে থাকা বুকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথেই তার পুরো মুখটা খুশিতে আর চরম বিস্ময়ে উৎফুল্ল হয়ে উঠল। সে পুরো ফোনটা হন্য হয়ে ঘেটে দেখল, সেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব নয়, বরং পুরো ফোন জুড়ে কেবল সে নিজেকেই বিরাজ করেছে। এমনকি ফোনের পাসওয়ার্ডও মৌ যখন রাতে ঘুমতো অগরে, ওজন তখন তাকে জড়িয়ে ধরে হাজার রকমের ছবি তুলে নিজের ফোনে গোপনে জমা করে রেখেছে। শুধু তাই নয়, প্রতিটি ছবিতে খুব কাছে থেকে নেওয়া শর্টে বোঝায় স্পষ্ট। মৌয়ের কপালে গালে মুখে নরম নরম ঠোঁটে তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারের এই আংশিক দেখা যাওয়া মেয়েটা অন্য কেউ নয়, স্বয়ং মৌ নিজেই ছিল। এক পলক মৌ নিজের ফোনের দিকে তাকালো, আর পরক্ষণে ওজানের সেই গভীর ও নেশাতুর চাহনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নুয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই মৌ হুট করে নিজেকে শূন্য ভাসতে দেখল।
ওজান এক ঝটকায় কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই নিজের দুই বাহুতে কোলপাচা করে তুলে নিয়েছে মৌকে। আচমকা এমন হয় মৌ তড়িঘড়ি করে পড়ে যাওয়ার ভয়ে ওজানের সাথে কলারটা দুই হাতে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ঠিক পরের মুহূর্তে প্রফেসর কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। ডিয়ার ড্যাড অ্যান্ড রেসপেক্টেড শ্বশুর আব্বা, আপনাদের এই অতি আদরের কন্যা তো নিচে দাঁড়িয়ে আমার মুখের কথাই বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেই জন্য ওকে এখন সোজা নিচে বেডরুমে নিয়ে যাচ্ছি। সেখানে একদম দরজায় লক করে ওকে হাতে কলমে প্রমাণসহ দেখিয়ে দেব যে আমি আমার শাশুড়ি আম্মার এই অবাধ্য তারামুখো মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলের ভালোবাসি। এই বলে ওজান করে থাকা লাল শাড়ি পরা বউকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরেন। গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে রুমের দিকে উঠতে লাগলো। ওদিকে নিচ থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্থান দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতের নিচে আঙুল চেপে এক জোরে এক দীর্ঘশ্বাসে শিব বাঁচিয়ে উঠল। ওজান বউকে নিজের দুই বাহুতে পরম যত্নে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো। দরজাটা সামান্য আটকে দিলে সে মৌকে আলতো করে বিছানার নরম বেডশিটের ওপরে বসিয়ে দিল। বউ তখনও লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা টের পাচ্ছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার বা নিজেকে সামনে নেওয়ার আগেই ওজান ধীরে ধীরে এসে সরাসরি ময়ের কোলের ওপরে নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। শুধু তাই নয়, গভীর এক ভালোবাসার টানে ময়ের লাল বেনারসি শাড়ির সামান্য সরে যাওয়া উন্মুক্ত পেটে নিজের গভীর মুখটা আবেশে গুজে দিল। উজানের ঠোঁটে এই অতর্কিত ও উষ্ণ ছোঁয়ায় সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে উঠল মৌ। এক অদ্ভুত আনন্দোদিত এবং মাদকাময় শিহরণে মুহূর্তের মধ্যে বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। পেটের ভেতরে কষে কষে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মৌয়ের এমন কাঁপাকাঁপি আর অপ্রস্তুত আচরণ টের পেয়ে ওজান মুখ তুলে তার দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি হাসল। তারপর আবারও পেটের নরম চামড়ায় মুখ কুচি দিয়ে নিজের নাক দিয়ে আলতো করে ঘষতে লাগলো। এবার মৌ আর নিজেকে ধরে রাখতে পারছে না। সে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় নিজেকে ওজানের কাছ থেকে সরিয়ে বিছানার অন্য কোণেই গিয়ে বসল। ওজান এবার বিছানার উপরে সোজা হয়ে বসল। সে বড় বড় পা ফেলে আবারও ময়ের একদম কাছাকাছি এসে বসল এবং তাদের মধ্যকার ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন দুজনের মাঝে চুল পরিমাণে দূরত্বের কোনো অস্তিত্ব নেই। মৌ তখনও লজ্জায় আর আবেশে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে আছে। ওজান মুচকি এসে নিচের দাড়ি ভরা শক্ত মুখটা ময়ের ফর্সা নরম গালে আলতো করে ঘষতে ঘষতে মাদকতাময় স্বরে বলতে লাগলো, ভালোবাসি তা নিজের মুখে এতবার বলার পরেও আমায় প্রমাণ করে দিচ্ছে না কেন মিসেস চৌধুরী? আপনি যদি এভাবে ছটপট করে বারবার দূরে সরে যান, তবে আমি কিভাবে প্রুভ করব যে আমি অনলি আপনারই, কেবলই আপনার প্রফেসর সাহেব? মৌ চোখ পিটপিট করে দিরালয়ে তাকালে ওজানের দিকে। ওজানের এই মৃদু উষ্ণ স্পর্শ আর গায়ে তীব্র পরিশালী পারফিউমের সুবাসে তার ভীষণ অস্বস্তি ও এক অদ্ভুত মিষ্টিত অনুভূতি হচ্ছিল। সে এক তীব্র নেশার জগৎ থেকে নিজেকে বাঁচাতে তার থেকে দূরে সরে আসতে চাইল, কিন্তু ওজান তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার পাত্র নয়। সে এক হাত দিয়ে ময়ের সরু কোমরটা আরও শক্ত করে আঁকড়ে ধরে নিচে চওড়া বুকের সাথে একদম মিশিয়ে নিল। ওজান এত জোরে তাকে চেপে ধরেছে যে ময়ের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে হাঁসফাঁস করতে করতে মিনতির সুরে বলল, একটু দূরে যান না প্লিজ। ওজান ময়ের মুখের দিকে না তাকিয়ে নিজের চোখের তীব্র নিঃস্বার্থ দৃষ্টি দেওয়া ওই লাল টুকটুকে ঠোঁটের ওপরে স্থির রেখে উত্তর দিল, এমন পচা কথা একদম মুখে আনবেন না মিসেস চৌধুরী। অনেকদিন অনেকগুলো রাত আপনার থেকে দূরে থেকেছি, বাট আর একটা সেকেন্ডও নয়। ওজান চৌধুরী এখন থেকে প্রতিটি মুহূর্তে আপনার সাথে এভাবেই মিশে থাকবে। আমাদের মাঝে আর কোনোদিন চুল পরিমাণ দূরত্ব রাখার সুযোগ দেব না। মৌ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কোনো একটা অচেনা ভয় ধকধক করতে লাগলো। ওজানের এমন তীব্র অধিকারবোধের কথা শুনে তার ছোট্ট শরীরটা বারবার মৃদু কাঁপুনি দিয়ে উঠেছে। এর মাঝে প্রফেসরের কণ্ঠ থেকে একটা তীব্র আকুতির স্বর ভেসে এলো, আপনি কি আজ আমায় নিজ হাতে মার্ডার করতে চান মিসেস চৌধুরী? এই সময় এমন অপসরার মতো লাল টুকটুকে বসেছে আমার সামনে আসতে কে বলেছিল? হ্যাঁ, আপনি জানেন না আপনার এই লাল শাড়ির রূপের সামনে ওজান চৌধুরী কতটা ডেসপারেট হয়ে পড়ে। সে তার এই মিষ্টি বউকে লাল বেনারসিতে এভাবে দেখে কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার বড্ড ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে নিজে করে পুরোপুরি পেয়ে যেতে। এখন কি হবে বলুন তো মিসেস চৌধুরী? মৌ লজ্জায় একদম নিশ্চুপ হয়ে রইল। তার বুকের ভেতরে ধকধক করে কাঁপছে বারবার। ওজান তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে মনে মনে একটা পরিকল্পনা করে মুচকি হাসল। সে বুঝতে পেরেছিল মেয়েটা বড্ড ঘাবড়ে গিয়েছে, তাকে কিছুটা সময় দেওয়া দরকার। তাই সে মৃদুস্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, রোমান্স তো সারা রাত ধরে হবে, তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো, গলাটা বড্ড বেশি শুকিয়ে গিয়েছে।
পানির কথা শোনা মাত্র মৌ যেন খাঁচাচারা পাখির মতো প্রাণ ফিরে পেল। সে 1 সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে বেড থেকে নেমে তড়িৎ গতিতে কক্ষত্যাগ করলো। ওকে ওভাবে ভয়ের চোটে দৌড়ে পালিয়ে যেতে দেখে ওজান নিজের রুমের ভেতরে শব্দ করে হু হু করে হেসে উঠল। মৌয়ের মনে যে চরম অস্বস্তি আর লজ্জা কাজ করছে, এটা ওজান খুব ভালো করে বুঝতে পেরেছে। সে আপাতত বিছানায় আরাম করে হেলান দিয়ে একটা বড় বড় শ্বাস ফেলে নিজের উতল হয়ে যাওয়া শরীর ও মনটাকে কিছুটা স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর মৌ ডাইনিং রুম থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীর পায়ে ওজানের সামনে এসে দাঁড়ালো। ওজান এক পলক তার রাঙা মুখের দিকে তাকিয়ে মৌয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই গ্লাসটা টেবিলের উপরে রাখে সে আবারও এক টান মেরে মৌকে নিজের শক্ত বুকের উপরে ফেলে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই ওজান ওনার মিশ্রিত ধুতি নিয়ে নিজের ঠোঁট ছুয়ালো এবং ফিসফিস করে বলল, লাভ ইউ মাই ওয়াইফি। মৌ ওজানের বুকে মিশে থাকা নিজের ঘাটটা সামান্য বাঁকিয়ে ওজানের মুখের দিকে তাকালো। আর ঠিক তখনই তার ছোট্ট মাথায় একটা চরম দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নিজের ফর্সা আঙ্গুলগুলো দিয়ে ওজানের ডান হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে মিটিমিটি করে হেসে আদরে গলায় বলল, এই খুশিতে তাহলে একটা প্রশ্ন আউট করে দিন। উজানের মুখের স্বাভাবিক ভাব এক নিমিষেই উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বিষম খাওয়ার মতো করে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে এত বড় একটা গভীর আবেগময় আর স্পর্শকাতর মুহূর্তেও প্রশ্ন আর পরীক্ষার প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে, তা তার কল্পনার অতীত ছিল। একজন প্রফেসরের সামনে এসে প্রশ্ন ফাঁসের আবদার। উজান মৌয়ের দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ি মেয়ে কোনোদিন সোজা হয় না। শয়তান সেমলি, দূরে গিয়ে মর। আসছে আজ প্রশ্ন আউট করতে। উজানের মুখ থেকে কুত্তার লেজ আর মর শব্দ দুটো শোনা মাত্রই মৌয়ের ভেতরে অভিমানী চণ্ডী রূপটা আবার জেগে উঠল। সে এক ঝটকায় উজানের বুক থেকে উঠে তার সামনে গিয়ে সটন দাঁড়িয়ে গেল। নিজের 2 হাত দিয়ে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চওড়া ও কর্কশ কণ্ঠে আওড়ালো, কি বললেন আপনি? আপনি আমাকে একটা কুত্তার লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব, তাও আবার ডিরেক্ট তুই বলে সম্বোধন করলেন। আবার আমাকে মরতেও বললেন। ওকে ফাইন, থাকবো না আমি আপনার এই এক খিটখিটে বুড়ো মানুষের সাথে, করবো না আমি আপনার সংসার। আমি আজই এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বলে মৌ রাগে কটমট করে একদম এগিয়ে যেতেই উজান নিজের বিছানায় থেকে বিদ্যুৎ গতিতে নেমে এসে একটানে মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন একরাশ চরম অসহায়তা। সে কাচুমাচু করে বলে, সরি বাচ্চা, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথার কথা ছিল, ব্যাস। রাগ করো না প্লিজ বউ। কথার কথা মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলছেন? এখন আর বলছেন এটা একটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে। আপনি কথার কথা নিয়েই থাকুন। মৌ প্রচণ্ড রাগান্বিত হয়ে মুখ ফুলিয়ে কথাগুলো বলল। তবে তার এই ছোট্ট অভিমানী ও বিষণ্ণ মুখখানা দেখে এবার ওজানের নিজের কাছে নিজের প্রতি একটা তীব্র ও ক্ষোভ অনুশোচনা জমতে লাগলো। সে খুব ভালো করে জানে যে মেয়েটা প্রচণ্ড সেন্সিটিভ, সামান্য একটু এদিক ওদিক হলেই ওনার চোখে শ্রাবণ তারা নেমে আসে। তবুও সে কেন যে মেয়েটাকে বারবার হার্ট করে ফেলে তা সে নিজেও জানে না। অতঃপর ওজান নিজের সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে মাথা নত করে বড্ড আকুতি ভরা সুরে বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার পিচ্চি বউ। আমি সত্যি তোমাকে ওভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আই এম রিয়েলি সরি। এর পানিশমেন্ট হিসেবে আজ মাঝরাতে তোমাকে নিয়ে আমি লং বাইক রাইডিংয়ে যাব, কেমন? এবার তো রাগটা কমাও। উজানের মুখে বাইক রাইডিংয়ের কথা শোনা মাত্রই মৌয়ের চোখ দুটো চকচক করে উঠল। সে এক লাফে তার কাছাকাছি এসে শুধালো, সত্যি বলছেন? কখন নিয়ে যাবেন? এখনই নিয়ে চলুন না প্লিজ। মৌয়ের মলিন মুখে এমন এক চিলতে খুশির হাসির রেশ দেখেই উজানের বুকের ভেতরটা খানিকটা শীতল হয়ে এলো। এই চঞ্চল মেয়েটাকে এমন সবসময় হাস্যোজ্জ্বল দেখতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। আচমকা উজান কোনো সুযোগ না দিয়ে মৌয়ের কোমরটা নিজের বাহুডোরে শক্ত করে আঁকড়ে ধরল এবং তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, বাইক রাইডিংয়ে তো নিশ্চয়ই নিয়ে যাব জান, তবে তার আগে আমাকে মুষ্টিমুখ করিয়ে দাও দেখি। মৌ উজানের মতলবটা পুরোপুরি বুঝে ওঠার আগেই উজান ক্ষুধার্ত চাতকের মতো মৌয়ের ওই রাঙা ঠোঁটের উপরে চাপিয়ে পড়ল। মৌ প্রথমে অপ্রস্তুত হয়ে উজানের এই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার লোহার মতো শক্ত বাহুর সামনে তার এই পুতুলের মতো শক্তি বিন্দুমাত্র টিকল না। উজান নিজের গাম্ভীর্য এবং তীব্র চম্বনে আবেশে মৌকে পুরোপুরি রাঙিয়ে তুলতে লাগলো। দীর্ঘক্ষণ ধরে চলে এই গভীর ভালোবাসার পর উজান যখন অবশেষে তাকে মুক্তি দিল, তখন মৌ বিছানায় এলিয়ে পড়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। সে নিজের ঠোঁটের দুটো হাত দিয়ে মুছে রাগ মিশ্রিত আদুরে গলায় বলে ওঠে, নষ্ট পুরুষ, এভাবে কেউ কিস করে? আর একটু দেরি হলে তো আমার দম আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেতাম। উজান নিজের ঠোঁটে কোনো একটা বাঁকা হাসি ফুটিয়ে বলে,
প্রফেসর ওজান চৌধুরী অফিসিয়াল ওয়াইফই হয়েছেন মিসেস চৌধুরী। আর এই সামান্য একটুখানি কিসি যদি সহ্য করতে না পারেন, তাহলে মুখে কিসের এত ভালোবাসি ভালোবাসি? এটা তো মাত্র শুরু। পরবর্তীতে এই ভালোবাসার অত্যাচারে আপনাকে আমি একদম অতিষ্ঠ করে যাব। জাস্ট মাইন্ড ইট। মৌ তো পুরোপুরি স্তব্ধ হয়ে বড় বড় চোখ করে ওজানের ওই রসালো ও গম্ভীর ভালোবাসার বাণী শুনছিল। তার এই ঘোর লাগা অবস্থার মাঝেই আবারও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এবার দ্রুত রেডি হয়ে নিন মিসেস চৌধুরী, আজ রাতে আপনাকে বাইকে চড়িয়ে পুরো শহর ঘুরে দেখাবো। এই কথা শেষ করে ওজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে চটচলতি শাওয়ার নেবে জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তবে যাওয়ার আগে সে মৌয়ের সারা মুখে মুখমণ্ডলে ভালোবাসার অজস্র গভীর চিহ্ন এঁকে দিয়ে যেতে ভোলে না। প্রায় ঘন্টাখানিক পর ওজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এবং তারপর মৌ নিচে শাওয়ার নিতে গেল। ওজান নিচের রুমে ঢুকে দ্রুত একটা ক্যাজুয়াল পোশাক পরে রেডি হয়ে নিচে ধীর পায়ে নিচে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ওজানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী নিজের চায়ের কাপটা রেখে ঠোঁটে করে মুচকি হাসলেন। ওনার এই গম্ভীর ছেলেটা মনে চেয়ে পিচি মৌয়ের জন্য এক গভীর অনুভূতি আর পাগলামি লুকিয়েছিল, তা তিনি নিজে একজন জন্মদাতা বাবা হয়েও এতদিন বিন্দুমাত্র টের পাননি। অতঃপর তিনি পরম স্নেহে ওজানকে নিজের কাছে ডাকলেন। ওজান, এদিকে আয় তো বাপ। ওজান নিজের চোখ দুটো ছোট্ট ছোট্ট করে সন্দিহান চোখে বাবার দিকে এগিয়ে গেল এবং সোফায় বাবার পাশে ধপ করে বসে। কিচেন রুমের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু, আমার পিচ্চি বউটার জন্য আলাদা কিছু ভালো খাবার দাবার রেডি করো তো, বউটা আমার খিদে পেয়েছে। অতঃপর ওজান নিজের বাবার দিকে মনোযোগ হলো। আরিফুল চৌধুরী পরম মমতায় ছেলের চওড়া কাঁধে নিজের হাত রাখলেন এবং নরম সুরে বললেন, বৌমাকে যে তুই এতখানি ভালোবাসিস তা আগে কখনো মুখ ফুটে বললি না কেন? বাবার কথা শুনে ওজান অমনি মুখটা তেতো করে বলে ওঠে, একদম চুপ করো মীর জাফর বংশধর। শুধুমাত্র তোমার জন্য আজ আমার বউটা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তুমি জানো পিচি যদি আজ সত্যি সত্যি আমাকে ফেলে চলে যেত, তবে এই ওজান চৌধুরীর কী দশা হতো? আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না আমার এই পিচিটা ছাড়া। আর আমার প্রতিটা নিঃশ্বাসে আমার পুরো অস্তিত্বে মিশে আছে। আজ ইফাত যদি ঠিক সময়ে পিচির ওভাবে ব্যাগ গুছিয়ে চিরতরে চলে যাওয়ার কথা আমাকে ফোনে না জানাতো, তবে তো আমি কোনোদিনও পিচিকে আর নিজের কাছে ফিরিয়ে আনতে পারতাম না। তখন ওকে আমি যতই ভালোবাসি বলি না কেন, ও সেটাকে স্রেফ অভিনয়ভাবে সারা জীবন আমার উপরে অভিমান করে বাপের বাড়িতেই বসে থাকতো। আরিফুল চৌধুরী ছেলের এমন চড়া কথা শুনে একটা দীর্ঘ তপ্তশ্বাস ফেললেন। তিনি মনে মনে খুব ভালো করে বুঝতে পারলেন যে ছেলেটা আজ সত্যি বড্ড বেশি হার্ট হয়েছে। তিনি পরম মমতায় আবারও ছেলের কাঁধে হাত রেখে বোঝানোর সুরে বলতে লাগলেন, বাপ রাগ করিস কেন? শেষমেশ তো তোকে ছেড়েই চলেই যায়নি, তাই না? যায়নি, যায়নি মানে কি? চলে গেলে তখন কি হতো? হ্যাঁ, নিজে তো এই বুড়ো বয়সেও আম্মুকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না। আর মাঝখান থেকে এসে এখন আমার বুক থেকে আমার ওই বিড়ালের বাচ্চার মতো কিউট বউটাকে আলাদা করতে চেয়েছিলে। ধিক্কার জানাই তোমার এই চিন্তা ভাবনাকে। আরিফুল চৌধুরী আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তিনি পরম মমতায় ছেলের কাঁধে হাত রেখে নিজের ভুলটা স্বীকার করার জন্য বলতে লাগলেন, দেখ বাবা, ডাকছি আমার চমচমের মতো বউ থাকতে তোমারটা কোন দুঃখে দেখতে যাব শুনি? ছি, এই অস্থির নোংরা লোকটার সাথে আমার জননী এত বছর সংসার করেছে কিভাবে? ছি। উজানের এমন ঠোঁট পাকিয়ে বলা অদ্ভুত ও উঠপট কথাবার্তা শুনে আরিফুল চৌধুরী চরম হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা যে এত বড় একটা সিরিয়াস মুহূর্তেও এমন আজগুবি ও হাস্যকর কথা বলতে পারে তা তার ধারণার সম্পূর্ণ বাহিরে ছিল। তিনি খানিকটা রাগী ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ওজান, তুই কি জীবনেও কোনোদিন ভালো হবি না রে? এই সিরিয়াস মোমেন্টে এসব আজগুবি ফালতু কথা তুই কার থেকে শিখলে শুনি? বাবার এমন বোকা বোকা বুকনে যাওয়া দেখে ওজান এবার নিজের সব করা দাঁত কেলিয়ে হো হো করে হেসে উঠল। আজ অনেকগুলো দিন পর বাবা আর ছেলে এতটা কাছাকাছি বসে একসাথে হাসাহাসি করছে। কিচেন রুম থেকে প্লেটে করে খাবার সাজাতে সাজাতে মৌসুমী চৌধুরী দূর থেকে এই দৃশ্যটা পরখ করল এবং ওনার মাতৃত্বের মনটা এক পরম তৃপ্তির দীর্ঘশ্বাসে ভরে উঠল। হঠাৎ ওজান সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়তে পড়তে বলে উঠল, কার থেকে আবার শিখবো ড্যাড? তোমার ওই পরম আদরে বৌমার থেকে। শাশুড়ি মিনিটা সবসময় এমন সব সিরিয়াস মোমেন্টে কিসব যে আজে বাজে কথা বলে, তখন আমার মনটা চায় ওকে ডিরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দিই। নেহাত মেয়েটাকে নিজের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, নয়তো কবে ওনাকে ছাদ থেকে ফেলে দিতাম। ওকে ড্যাড, আমি আসছি। আমার পিচি বউটার বড্ড খিদে পেয়েছে, ওনার পেটে এতক্ষণে ইঁদুর দৌড়চ্ছে। এই বলে ওজান ডাইনিং টেবিল থেকে মৌসুমী চৌধুরী সাজিয়ে রাখা খাবারের প্লেট এবং গ্লাস হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরের ময়ূর রুমের দিকে ঢুকে গেল। রুমে ঢুকতে এসে দেখলো মৌ মাত্রই শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তার পরনে হোয়াইট থ্রি পিস, মেজা লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি ফোটা জামা ভিজে মেঝেতে গড়ে পড়েছে।
ওজান মৌয়ের সেই মুখের দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সে আলতো পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ কি মনে করে সে নিজের চোখ দুটো বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মৌকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে নিজের হাতে হেয়ার ড্রায়ারটি নিয়ে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। চুলগুলো উড়ে উড়ে বারবার উজানের গালে আর মুখে এসে আঁচড় কাটছে, কিন্তু উজান তাতে বিরক্তি হওয়ার বদলে বরং মুচকি মুচকি হাসছে। চুল শুকনো শেষ হলে উজান নিজেই খুব দক্ষ হাতে ময়ের লম্বা চুলগুলো উঁচুতে তুলে একটা সুন্দর খোপা পেতে দিল। তারপর তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ফোনটা কুচে দিল। বউয়ের একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ফোন ছাড়া সে কিছুতেই খেতে চায় না। উজান আজ বারণ করল না। সে নিজ হাতে এক লোকমা খাবার তুলে মৌয়ের মুখে দিতে লাগলো। মৌ মাঝে মাঝে ফোনের স্ক্রিনে কার্টুন দেখতে দেখতে খাবার গিলছে। আদৌ খাবার খাওয়া শেষ হতেই মৌ আর খেতে চাইল না। তখন উজান নিজেই বাকি খাবারটুকু তৃপ্তির সাথে খেয়ে শেষ করলো। তা থেকে মৌ কপাল কুঁচকে অবাক হয়ে শুধালো, আমার এঁটো খাবার আপনি খেয়ে ফেললেন? বিন্দুমাত্র ঘৃণা হচ্ছে না আপনার? আরেকজনের এঁটো খাবার কেউ খায় এভাবে? উজান তখন আর কোনো উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে এসে এক ঝটকায় মৌকে নিজের বুকের সাথে টেনে নিল। মৌয়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী, আর যাকে আমি প্রাণপণ দিয়ে ভালোবাসি তার কোনো কিছুই আমার কাছে ঘৃণার নয়। তার ভালো মন্দ, ভুল ত্রুটি, ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা, অভ্যাস, বদ অভ্যাস সব কিছুই আমার ভালোবাসা উচিত, কারণ মানুষটা তো শুধুই আমার। তাছাড়া এঁটো খাবার খাওয়া তো নোংরা কিছু নয়, বরং এতে দুজনের মানুষের মাঝে বন্ডিং আরও দৃঢ় হয়, ভালোবাসার গভীরতা বাড়ে। বুঝেছেন মিসেস চৌধুরী? কথাগুলো শুনেই মৌ উল্টো করে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। আজ সে সত্যিই গর্বিত। তার বেছে নেওয়া মানুষটি খাঁটি। তার ভালোবাসার মানুষটিকে চিনে নিতে সে কখনো ভুল করেনি। মৌয়ের এই ছোট্ট পাগলামি দেখে উজান শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পরেই তারা দুজন বেরিয়ে পড়ল সেই কাঙ্ক্ষিত বাইক রাইডিংয়ে। গভীর রাত, চারিদিকে নিঝুম পরিবেশ। শহরের রাজপথ এখনো অনেকটা ফাঁকা, মাঝে মাঝে কেবল দুই একটা গাড়ি হেডলাইট জ্বলে উঠেছে। মৌয়ের বাইকে চড়তে বেশি ভালো লাগে, আর ওজান সেটা জানে বলে আজ তাকে নিয়ে এসেছে। মৌ পেছন থেকে শক্ত করে ওজানের প্রশস্ত বুকটা জড়িয়ে ধরে আছে। চারপাশ থেকে ঝড়ো হাওয়া শশ করে তাদের গা ছুঁয়ে শীতলতা ছাড়িয়ে দিচ্ছে। ওজান মেয়েটার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, তাই মৌয়ের মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে। বাইকের গতি কিছুটা কমিয়ে উজান আদরে গলা শুধালো, পিচি বউ, কেমন ফিল হচ্ছে? মৌ আনন্দে চোখ বন্ধ করে বলে, জাস্ট ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো নয় প্রফেসর সাহেব। আপনি এত ভালো কেন বলুন তো? উজান বাঁকা হাসলো। ভালো তো আমি বটেই, তবে এখন একটু খারাপও হতে দিও চান। শুধু আকাশ বাতাস ফিল নিলেই চলবে? স্পেশালি তোমাকে ফিল করতে হবে না? মৌয়ের প্রফুল্ল মুখটা মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে উঠল। সে লজ্জায় উজানের পিঠে একটা কিল বসিয়ে দিল। এমন পচা কথা বললে আমি কিন্তু আর কখনো আপনার সাথে আসবো না। কোলে উঠে আসতে চাইছো সেটা ডিরেক্ট বললেই তো পারো চান, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? উজান চৌধুরী অলওয়েজ তোমাকে সামলানোর ক্ষমতা রাখিয়ে। মৌ এবার লজ্জা পাওয়ার বদলে রাগে বেলুনের মতো চুপসে গেল। সে দুই হাত দিয়ে উজানের পেটে একের পর একটা চিমটি কাটতে লাগলো। উজান ব্যথায় কুকড়ে গিয়েও শব্দ করে হেসে বলল, আউচ পিচ্ছি, প্লিজ এখন থামো, ট্রাস্ট মি। বাসায় গিয়ে শুধু চিমটি নয়, কিস টিস যা আছে ইচ্ছে মতো করতে পারো। উজান চৌধুরী একদম কিচ্ছু বলবে না, কিন্তু এখন মাঝ রাস্তায় একটু শান্ত হয়ে বসো। পিচি বউটাকে এই মুহূর্তে ফিল করতে দাও। মৌ কিছুক্ষণ চুপচাপ রইল। উজান অবাক হওয়া মেয়েটা তো এত সহজে শান্ত হওয়ার পাত্রী নয়। সে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো, দেখলো মৌ বরং শান্তিতে তার পিঠের উপরে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে আছে। এভাবে বাইকের গতিতে মাঝেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। উজান এক হাত দিয়ে পেছন থেকে মৌকে শক্ত করে জড়িয়ে ধরল, যাতে ঘুমের ঘোরেও মেয়েটা পড়ে না যায়। তারপর বাইকের মোড় ঘুরিয়ে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অর্থাৎ চৌধুরী বাড়ির দিকে রওনা হইল।